আমাদের 2 দিনব্যাপী বাংলাদেশ জামাত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন প্রথম দিনের উদ্বোধনী এক্ষুনি শুরু হবে। উদ্বোধনী বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত আমির জামাত। আমাদের গণমাধ্যমের কর্মী সাংবাদিক বন্ধুগণ এখানে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য একটু প্রস্তুতি নিচ্ছেন। সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা মোটামুটি আপনাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা শুরু করতে চাচ্ছি, আপনারা রেডি হলে। আর যতটুকু সম্ভব আমাদের ডেলিগেট ভাইয়েরা আপনাদের সহযোগিতা করছেন। সম্মানিত জেলা এবং মহানগরী আমির ভাইয়েরা, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর একটি গঠনতান্ত্রিক দায়িত্ব হল জেলা এবং মহানগরী আমির সম্মেলন করা। আমাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে 2 দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলন আজ 3রা মে এবং আগামীকাল 4ঠা মে এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন সম্মানিত আমিরে জামাত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে বার্ষিক জেলা ও মহানগরী আমির সম্মেলনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সারা দেশের জেলা এবং মহানগরীগুলো থেকে আগত সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি 2011 সালের এপ্রিল মাসের পর এমন একটি সম্মেলন একত্রে বসে এই দীর্ঘ 14 বছরের পথ পরিক্রমায় আমরা করার কোনো সুযোগ পাইনি। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে লাখো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 2009 সাল থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের সঙ্গীরা বাংলাদেশকে শাসন করেছেন, শোষণ করেছেন। পুরাটা সময় জুড়েই তারা এদেশের বিরোধী দল, মত এবং বিশেষভাবে ইসলামপন্থী জনগণের উপর তারা বিভিন্ন পর্যায়ে তাণ্ডব চালিয়েছে। কমপক্ষে 3টি গণহত্যা সংগঠিত করেছে। প্রথম গণহত্যাটি সংগঠিত হয়েছে তৎকালীন বিডিআর নামক আমাদের সীমান্তের যারা রক্ষী, তাদের হেডকোয়ার্টার পিলখানায়, যেখানে আমরা হারিয়েছি 57 জন চৌকস, দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল সামরিক অফিসারকে।
এরপরের গণহত্যাটি সংঘটিত হয়েছে 2013 সালের এই মাসে 5 তারিখ 5ই মে শাপলা চত্বরে হেফাজতের ডাকা, হেফাজতের আহ্বানে সমবেত হওয়া যে সমাবেশ ছিল, সেই সমাবেশে রাতের বেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নির্বিচারে মানুষগুলোকে খুন করা হয়েছে। আর তৃতীয় গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই মাসের অর্ধেক এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত গেল বছর, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত গেল বছর। এর সাক্ষী গোটা জাতি, বিশ্ববাসী, বিশেষভাবে আমাদের সংবাদ মাধ্যম। এই দীর্ঘ পরিক্রমায় ফ্যাসিবাদের হাতে যারা নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল, আমাদের অনেক সহকর্মী, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আলেম ওলামা। আর জুলাই অভ্যুত্থানে সেখানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ কর্মজীবী, শ্রমজীবী মানুষ, তার সাথে শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ বনিতা। আমরা রবের দরবারে দোয়া করি দেশ এবং জাতির জন্য এই ত্যাগকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করুন। পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ, পঙ্গুত্বের কষ্ট নিয়ে তারা যেন জীবন্ত লাশ হয়ে অনেকে আছে। মেরুদণ্ডে আঘাত নিয়ে অনেকে প্যারালাইজড হয়ে নিজের ঘরের বিছানায় কিংবা হাসপাতালে কাতরাচ্ছে। আবার অনেকের অবস্থা তার চেয়ে খারাপ। তাদেরকে পরিবারের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেরই খোঁজখবর আজ পর্যন্ত নেই। সৌভাগ্যবান অল্প কিছু মানুষ কেবল ফিরে এসেছেন কথিত জল্লাদখানা আয়নাগর থেকে। বাকিদের সন্ধান তাদের আপনজন, প্রিয়জন, সহকর্মীরা জানে না তারা কোথায় আছে। অসংখ্য মানুষকে তাদের ন্যায্য কর্মস্থল, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, রিজেক্ট কেড়ে নেওয়া হয়েছে। এই তাণ্ডবের জ্বালা সহ্য না করতে পেরে অনেকে দেশ ছাড়তেও বাধ্য হয়েছে। এরকমই একটি কষ্টের ইতিহাস বুকে ধারণ করে বাংলাদেশে গিয়ে চলছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, গত বছরের 5 তারিখ আগস্ট মাসের ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন ফ্যাসিবাদের পতন হলো নাকি ফ্যাসিবাদীদের পতন হলো তা নিয়েও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। আমাদের দুঃখের ইতিহাসের এখনো আমরা জাতি হিসাবে ইতি টানতে পারিনি। আপনারা সাক্ষী, প্রথম 3 দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। এরকম পরিবর্তন যে সমস্ত দেশে সংগঠিত হয়েছে সেখানে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পারিপার্শ্বিক এই ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে খুবই অনুভব করছিলাম জাতিকে শান্তি শৃঙ্খলা দিকে আহ্বান করা, ধৈর্য ধরার জন্য আহ্বান করা প্রয়োজন। আমরা 5 তারিখ রাত্রেই সেই কাজটি করেছিলাম। প্রথমে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম সবাই যেন শান্ত থাকে, ধৈর্য ধরে এবং দেশকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করে। এর পাশাপাশি আমরা দেশবাসীকেও আহ্বান জানিয়েছি। আমাদের মতো অন্যান্য দলও সে আহ্বান জানিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি অন্যান্য দেশে এ ধরনের পরিবর্তনের পর যা ঘটেছে সেই তুলনায় বাংলাদেশে তেমন কিছুই ঘটেনি। এরপরেও বিচ্ছিন্ন যা ঘটেছে এটাকে আমরা সমর্থন করি না, কারণ সেদিনই আমরা বলেছিলাম আমরা আইন হাতে তুলে নেব না। যারা ক্ষতিগ্রস্ত, যারা ভিকটিম, তারা অবশ্যই
ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং প্রতিকার চাইতে হবে আইনি পন্থায়, নিজের হাতে আইন তুলে নিয়ে নয়। আলহামদুলিল্লাহ, আমাদের সহকর্মীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। দুই এক জায়গায় তার হালকা ব্যতিক্রম যেটা ঘটেছে, সংগঠন এখানে যথাযথ পদক্ষেপ নিয়েছে, কারো মুখের দিকে তাকায়নি। কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না এবং সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমরা লালন পোষণ করি না। এ পরিবর্তনের পর আমাদের প্রথম অগ্রাধিকার ছিল ক্রন্দনরত শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া, দাঁড়ানো। দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও মানবিক দায়বোধের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শহীদ পরিবারে পৌঁছে যাওয়ার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা কৃতজ্ঞ, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেখানে যাওয়ার এবং আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছেন। তারা গ্রহণ না করলে আমরা এই সুযোগটা নিতে পারতাম না। এই জন্য আবারও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এরপরে অগ্রাধিকার আমাদের ছিল আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের দিকে নজর দেওয়া, কিন্তু এই চাপটা এত বিশাল। আমাদের হিসাব মতো 24,000-এর ঊর্ধ্বে মানুষ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্রিটিক্যালি ইনজোর্ড। তাদের আঘাত খুবই ভয়াবহ, খুবই মারাত্মক, খুবই গভীর। এদের মধ্যে প্যারালাইজড ভাই বোনেরাও আছে। এই চ্যাপ্টারে আমরা খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আমরা তাদের সাথেও আছি। কিভাবে তাদেরকে দেশের ভিতরে চিকিৎসা সর্বোচ্চটা দেওয়া যায় এবং বিদেশে পাঠানোর জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে, আমরা সেই ব্যাপারে সরকারকে অনুরোধ করেছি, সহযোগিতা করেছি, চাপ প্রয়োগ করেছি। আমরা এটা অব্যাহত রাখছি, কারণ তাদেরই ত্যাগের ফসল আজকের পরিবর্তিত বাংলাদেশ। জাতি হিসাবে সকলেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এরপরে আপনারা জানেন যে সেই আগস্ট মাসে শুরু হয়ে গেল আমাদের বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে একেবারেই অপ্রস্তুত অবস্থায় ভারত থেকে চলে আসা ঢলের পানিতে বন্যা, এবং সেই বন্যায় ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে মানুষকে স্তম্ভিত করে দিল, বাস্তুহারা করে দিল। আমরা সাথে সাথেই ওই দিন থেকেই চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে রাখা। আমরা পারিনি তাদের সকল দুঃখ দূর করতে, কিন্তু আমরা পেরেছি এই কথাটি বলতে যে আমরাও আপনাদের কষ্টের অংশীদার। যদি এটুকু আমাদের উপস্থিতি তাদের জন্য সামান্য সান্ত্বনার কারণ হয়, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য যেখানেই জনগণের ভোগান্তি, আমরা চেষ্টা করি সেখানেই সবার আগে সাড়া দেওয়ার। হয়তো বা সবসময় পারি না, কিন্তু আমরা চেষ্টা করি, কথা আমরা বলতে পারি। সমাজে ঘটে যাওয়া বিভৎস ঘটনাগুলোতেও আমরা চেষ্টা করি মানবিক অন্তর নিয়ে সাড়া দেওয়ার। সম্প্রতি মাসগুলোতে এই ধরনের কিছু ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশকে ভালোবাসলে নিজেকেই ভালোবাসা হবে। দেশটি যদি স্থিতিশীলতা অর্জন করে এবং গতিশীল অর্থনীতির দিকে আগায়, তার উপকার ভোগে আমরা সকলেই হব। কিন্তু দেশে যদি কোনো অস্থিরতা বিরাজ করে, যদি তার অর্থনীতি মুখ টুকরে পড়ে, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এখানে নাগরিক হিসেবে আমাদের সকলের দায় রয়েছে। তবে পরিবর্তনকামী একটি গঠনমূলক দল হিসেবে
আমরা মনে করি জামাতের দায় অনেক বেশি। এই জন্য আমরা সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করি। এই পরিবর্তনের সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 6 তারিখ থেকে আমাদের সাংগঠনিক ভলান্টিয়ার ভাইয়েরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, যারা চেয়েছেন তাদের বাড়িঘরে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পাহারা দিয়েছি একটানা 15 দিন। সেই সময় পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সমাজে অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পাশাপাশি আমরা দেখেছি মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা বের হয়ে এসেছে, তারাও এই দায়িত্ব পালন করেছে, তাদের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছে। কিছু কিছু সংগঠনের কিছু ভলান্টিয়ারকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এই সকলের সমবেত প্রয়াসে সেই সময়টা আলহামদুলিল্লাহ বড় কিছু ঘটে যায়নি বাংলাদেশ, যা অনেকেই আশঙ্কা করেছে। সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে যে এই জাতি সহনশীল জাতি, এই জাতি পরস্পরের জীবন, সম্পদ এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল একটা জাতি। তারপরে বাইরে গিয়ে যারা নিজ দায়িত্বে কিছু কাজ অপকর্ম করেছেন, আমরা তাদের বিচার এবং শাস্তি দেব। এরা কেউ যেন বিচার এবং শাস্তির আওতার বাইরে না থাকে। পাশাপাশি পুরাটা 15.5 বৎসরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। তারা যেন কোনোভাবেই কোনো ফাঁক ফোকরে পার পাইতে না পারে, আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি আমরা করে আসছি, এই দাবি আমরা করতেই থাকব এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। তারা এদেশের বহু দেশপ্রেমিক মানুষকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্মমভাবে হত্যা করেছে এবং জুলুম করেছে মানুষের। তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। তা না হলে সমাজে হত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠনের অপসংস্কৃতি আরও বেড়ে যাবে। আমরা তার অবসান চাই, এই জন্যই আমরা ন্যায় বিচার দাবি করি। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরে প্রায়োরিটি নির্ধারণ করেছিলাম যে সরকারটি গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদেরকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করার। তাদের জনস্বার্থ বিরোধী কোনো কাজ আমাদের সামনে ধরা পড়লে আমরা সহযোগিতা করব না, আমরা পরামর্শ দিব, প্রতিবাদ করব এবং ক্ষেত্র বিশেষে আমরা প্রতিরোধ করব প্রয়োজন হবে। এটি ছিল আমাদের নীতি এবং এই নীতি আমরা অনুসরণ করে চলছি। এই জন্য দেখবেন সরকারের সকল গৃহীত পদক্ষেপে আমরা ইয়েস বলি না। আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন করি, প্রতিবাদ জানাই, কর্মসূচি পালন করি। আমরা এর ভিত্তিতেই সরকারকে সহযোগিতা করার পক্ষে। এটি কোনো দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। রাজনীতি করার আপনার অধিকার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এই জাতি একটি নিরপেক্ষ, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে। আমরা সকল দলের প্রতি আহ্বান জানাবো, রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য।
তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি। আমরা যত বেশি সহযোগিতা করব তত বেশি জাতি উপকৃত হবে, ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয় তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক। ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের বিচারটাও দৃশ্যমান হোক, জাতি এটা দেখতে চায়। এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয়, এটি আমরাও বুঝি, কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। আমরা আরো গতি চাই, তারা আরো বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন, এটা আমরা দেখতে চাই। যদি এদের বিচার হয় তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব সেইটা খাটানোর দুঃসাহস হয়তো বা কেউ দেখাবে না। কিন্তু বিচার যদি না হয় এর আশঙ্কা তো থেকেই যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই নির্বাচনকে অর্থবহ করার জন্য এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য, পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। বিশ্বের 62 দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পরিচিত, তারা সুফল পেয়েছে। এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি। আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি, তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন এমন ব্যক্তিরাও যান, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে পারি, মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে ঢুকেন সংসদ সদস্য হিসাবে। তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন? তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন? তারা হয়তো অন্য কাজের জন্য স্ব ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা, আইন সংস্কারের জায়গা। এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত। এই জন্য আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা। ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। দল দলই, ছোট কি আর বড় কি। এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যদি তার পা মজবুত না হয় আগামীতে মজবুত করার চেষ্টা করবে, জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে, জনসম্পৃক্ত কাজে সে আরো বেশি নিজেকে পেশ করবে। আমরা এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট করেছি। সরকার চেষ্টা করছেন দেশকে গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার জন্য। তারা যেটুকু চেষ্টা করছেন এইটুকুর জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম এবং ব্যত্যয় ঘটে। সেই ব্যতিক্রম ব্যত্যয়গুলো আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি। আপনারা দেখেছেন যে এরকম কিছু কিছু বিষয় আমাদেরকে মুখ খুলতে হয়েছে, প্রতিবাদ জানাতে হয়েছে। অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। আমাদের একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় চরম আঘাত আসবে। শুধু তাই নয়, তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে। তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, নাজিল করেছে আমি, রক্ষাও করব আমি। এখানে একটা হরফ নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস যেন না দেখায়।
আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্যে বিশ্বাসী না। তারপরে এটি বাস্তবতা, বাংলাদেশের 90% ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান। এই মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে, আমরা বিস্মিত। আমরা বলছি না তাদের সুপারিশ মালায় সবকিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছেই, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো? এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ফাংশন করবে না। সরকারকে এই মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এরপরেই আমরা বলেছি যে নির্বাচন হতে হবে, কখন এ নিয়ে আমাদেরকে সবাই জানতে চান। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। 6 মাসের একটা রেঞ্জ। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের 3 ভাগের 2 ভাগ সময় জুড়ে রোজা থাকবে, তারপরে ঈদ থাকবে। এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয়। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। সম্মানিত ভাইয়েরা, আমরা বরাবরের মতো আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই, জাতিকে বিভক্ত করার যে কোনো কূটকৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী। এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতে জাতি আবার বিভক্ত হোক এটা আমরা চাই না। এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকি। রাজনীতিতে যে স্লোগান দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে। 5 তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, টাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। এই দ্বারা বন্ধ করতে হবে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং জামাতে ইসলামের লোকেরাও যদি এটা করে, মানুষ জামাতে ইসলামকে ঘৃণা করবে। এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, অবশ্যই ঘৃণা করবে।
মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এই কথা আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা কি রাজনীতি করি? এ প্রশ্ন তো উঠবেই। তার জন্য রাজনীতি করি, এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশে। সম্মানিত বন্ধুগণ, এই সময় আমাদের দেশের বাইরেও বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সবগুলার দিকেই খেয়াল রাখি, কারণ আমরা মানুষ। এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম, গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি, সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে, অটোমেটিক্যালি পড়ে। যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন, আমরা সকল জুলুমের নিন্দা জানাই। বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর, ফিলিস্তিনের উপর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা চাই এটার অবসান হোক। পার্শ্ববর্তী দেশ সহ যেখানে ছুতানাতায়, বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয়, আমার দেশে হোক আর বাইরে হোক, সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা জানাই। আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা থেকে যেন বিরত থাকে। এটা মনে রাখতে হবে, শান্তি ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ করতে হবে। একা মাঝখান থেকে কেউ শান্তি ভোগ করতে পারবেন না। অতএব সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং শান্তিকামী বিশ্বের দেশগুলাকে, সরকারগুলাকে আমরা অনুরোধ করব, সবার দায় আছে, কারণ সবার সাথে সবাই আমরা ইন্টারকানেক্টেড। আপনারা যার যার জায়গা থেকে অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্বটা পালন হবে। যদি আপনারা না তুলেন, ইতিহাসের কাছে আপনারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। অপরাধের দায় আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা আমাদের দেশের সরকারকে অনুরোধ করব, দেশের জনকল্যাণে এবং বিশ্বের মানব কল্যাণে যেখানে যা করা দরকার, যখন যে সরকার থাকবে সেই সরকার যেন সেই দায়িত্ব পালন করে, বর্তমান সরকারের জন্য তার সেই দায়িত্ব পালন। তাহলে দেশের জনগণ তাদের সাথে থাকবে, পাশে থাকবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটা মজলুম দল, যুগে যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে। আমরা কোনো প্রতিশোধ ওই অর্থে নিতে চাই না। তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, নিহত হয়েছি, আহত হয়েছি, গুমের শিকার হয়েছি, অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার চাওয়ার অধিকার রাখি এবং সেটা আমরা চাইবো, চাচ্ছি। আরেকটি কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করব। আপাতত বাংলাদেশ একটি ধনী দেশ নয়, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছেন, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলোও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ জাতির ঘটতে পারে না। যেটা কোনো বক্তব্য মতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা
এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ওই জাতির সন্তান, এ জাতির অংশ, জাতির বিবেক, জাতির আয়না। আপনাদের দর্পণে সেই চিত্রগুলা তুলে ধরুন এবং আপনারাও এই কাজে সহযোগিতা করুন। তাহলে দেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের নৈতিক দায়িত্বটা পালনে আপনারা সক্ষম হবেন। আপনারা হবেন সমস্ত ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে যোদ্ধা। সেই যুদ্ধে আপনাদেরকে আমি সামিল হওয়ার আহ্বান জানাই। আপনাদের যুদ্ধ কিন্তু অনেক শক্তিশালী, সারা বিশ্বকে নাড়াতে পারে, সজাগ করে দিতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আপনারা দায়িত্বশীল আচরণ করে সাহসিকতার সাথে এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমরা মহান রবের দরবারে দোয়া করি, বাংলাদেশ জামাত ইসলামী কোরআন ভিত্তিক যে ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, আল্লাহ যেন সেই কল্যাণ রাষ্ট্র গড়ার পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেন। মহান রবের সাহায্য পেলেই শুধু এই মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কাতর হয়ে চাইব এই জাতির কল্যাণে যেন আল্লাহ তাআলা এই প্রিয় দলটিকে, শহীদদের এই কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জাতি গঠনের যাত্রাপথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের দরবারে খাস শুকরিয়া যে আমাদের 2 দিনব্যাপী জেলা মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্য পেশ করলেন এতক্ষণ ধরে আমাদের প্রিয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান। সে বক্তব্যে তিনি দেশের, জাতির বিরাজমান অবস্থা এবং সামনের দিনে জাতির কর্তব্য করণীয় সম্পর্কে জামাত ইসলামীর দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে উপস্থাপন করেছেন দেশবাসীর উদ্দেশ্যে। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের জন্য কিছু মেহমানদারির ইন্তজাম রাখা হয়েছে, আশা করি আপনারা গ্রহণ করবেন। মুক্তাসার জি, যতটা সম্ভব আপনারা আমাদের জন্য একটু মেহরবানি করে সুযোগ দিলে আমাদের এই সম্মেলনের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করতে চাচ্ছি। আর আমাদের ভাইরা যারা খেদমতের দায়িত্বে আছেন, আমাদের ভাইরা বিদায় হলে এখানে হালকা নাস্তা, যেটা আমাদের জেলা আমির সম্মেলনের ডেলিগেটদের জন্য, সেটা আপনারা এক্ষুনি পরিবেশন করুন। ধন্যবাদ। জি, আইটিভি কই? হ্যাঁ, তো কোনটা?